দর্শক, দেশের নানান ধরনের ডামাডোল, নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি, একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন। আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন, শুধু সেনাপ্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে, তার একটা বলয় তৈরি করতে, বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে। আপনারা শত্রু বানাইছেন আমাদেরকে, আপনাদের শত্রু বানান, আমাদের শত্রু হয়ে যায়, আপনার পরিণত শেখ হাসিনা মতো হয়ে যাবে। শেখ হাসিনা আমাদের শত্রু ভাবছিল, তো আপনারা ভুলে যায় না, আপনারা এমনিতে হয়ে চান নাই, আমাদের গতি হচ্ছেন, আমরা জুলাই মৃত্যুবরণ করে ফেলছি। যে কোনো সময় সেনাপ্রধানকে সরানোর জন্য কালাপাহাড় দিয়ে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। একে যদি আপনি গৃহযুদ্ধ হিসেবে না দেখতে পান, তাহলে হয় আপনি জানেন না কাকে গৃহযুদ্ধ বলে, না হয় আপনি এই গৃহযুদ্ধের একটি পক্ষ। এখন সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে এই যে নাগরিকদের যে চোখ রাগানি, এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে পড়তে পারে সরকার, ইউনিট সরকার। এখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এর কারণে, এমনকি আওয়ামী লীগও ফিরতে পারে মাঠে। এখন দেখার বিষয়, সেনাবাহিনী মাঠে থাকে, সে বেড়াকে ফিরে যায়, কি তাদের সিদ্ধান্ত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করছে না বিএনপি। তারা আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূস বিরোধী প্রচারণা চালাচ্ছে। বিএনপি বলছে যে ডক্টর ইউনূস সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, ঝুঁকির দিকগুলো কি? এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে। যে যেখানে আছেন আপনাদেরকে একটি সতর্কবাণী দিচ্ছি। সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1 জুন, এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে ভারতের যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করি ভিডিও ধৈর্য সহকারে আশা করি এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে পড়তে পারে সরকার, ইউনিট সরকার। এখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এর কারণে, এমনকি আওয়ামী লীগও ফিরতে পারে মাঠে। এখন দেখার বিষয়, সেনাবাহিনী মাঠে থাকে, সে বেড়াকে ফিরে যায়, কি তাদের সিদ্ধান্ত। এবং শোনা যাচ্ছে যে তারা একটা নতুন সিদ্ধান্তে আসতে পারে। তারা এরকম দীর্ঘদিন, দিনের পর দিন, মাসের পর মাস তারা হয়তো এই মাঠে, পাবলিক মাঠে এসে নাও থাকতে পারে, কারণ তাদের জায়গা হচ্ছে সেনানিবাস, ব্যারাক। মানে সেনাবাহিনীকেও মানুষ উল্টা আক্রমণ করতেছে। বিশেষ করে গোপালগঞ্জে আমরা দেখলাম যে আর্মির গাড়ি পর্যন্ত জ্বালাই দিচ্ছে মানুষ। এখন সেনাবাহিনী যে প্রধান আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি এবং তার সেনাবাহিনী ইউনূস সরকারকে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে 5 আগস্টের পর থেকে। এবং কেউ কেউ মনে করেন এই যে 5 আগস্ট সরকার পতন হয়েছে, সেটা বৈষম্য বিরোধীদের যতটুকু ভূমিকা বা তারা ক্রেডিট করতেছে, সেটা তারা কোনোদিনই পারতো না শেখ হাসিনাকে সরাতে যদি সেনাবাহিনীর সাপোর্ট না থাকতো। এখন এই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে খুবই অবনতি ঘটেছিল, চুরি ডাকাতি মব ভয়াবহ আকার ধারণ করেছিল এবং 9 মাস যাবত সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, মাঠে আছে। কিন্তু এই 9 মাসেও বিশেষ করে মব বন্ধ হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রকাশ্যে লোকজনকে ধরে যে যার পারে মারতেছে এবং সরকার এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং এটা খুবই ভয়াবহ একটা ব্যবস্থা যে নিজ হাতে আইন তুলে নেওয়া এবং সরকার নির্বিকার। সরকার ব্যাপারটা এরকম যে বিচার মানি তালগাছ আমার, মানে আওয়ামী লীগ হইলে মারো ধরো কোনো সমস্যা নাই, আর অন্য কেউ ধরলে তাহলে তারা সরকার ব্যবস্থা নিচ্ছে। মানে এক দেশে তো 2 আইন চলতে পারে না। এবং সরকার যে একচোখার নীতি পালন করছে এবং নাগরিকদের পক্ষে তাদেরকে খুশি করার জন্য তারা যাই বলছে সেটাতে হুমড়ি খেয়ে সরকার করছে, এইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী দীর্ঘ 9 মাস এই যে পাবলিকদের ডিউটি করছে, তারা এখন অনেকটা ক্লান্ত, তারা বেড়াকে ফিরে যেতে চায়, তাদেরও তো এক রুটিন ওয়ার্ক আছে। কিন্তু এই সব ফলায়া দিয়ে তারা সরকারকে সাপোর্ট দিয়ে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং এইটা বিভিন্ন সময় আর্মি এসে সেটা করেছে। কিন্তু এই যে দীর্ঘ সময় তারা এগুলো করতেছে, এতে অনেকেই মনে করছেন যে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে এখন দ্বিমত আসছে যে আমাদের এতদিন থাকার দরকারটা কি, আমাদেরকে কোনো কাজ নাই। এখন এই 9 মাসে পুলিশের যে মাজা ভাঙ্গা ছিল, এটা এখনো আছে, এটা এখনো দাঁড়ায় নাই তারা। এখন এটা ছাড়াও এই যে নাগরিক যারা আছে, এরা কদিন পর পর ইস্যু তৈরি করে
এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, এবং এর জন্য সেনাবাহিনীর একটি অংশ বিরক্ত তাদের উপর। এখন খুদ সেনাপ্রধানও এক সময় বিরক্ত হয়ে বলছিলেন যে দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, মানে আমরা সব করবো, ঠিক আছে, আমাদের উপর সব ডিপেন্ড করে বসে থাকবে না। এটা কিরকম কথা? এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী আর বেশি মাঠে থাকতে চায় না, মানে তারা তাদের জায়গায়, তাদের ব্যারাকে ফিরে যেতে চায়। এখন সমস্যা হচ্ছে যে ইউনূস সরকার তাদের ছাড়তে চায় না। এখন সেনাপ্রধানও বলেছেন বিপাকে যে ইউনূস সরকারকে খুশি করে রাখবেন না তার বাহিনীকে তিনি খুশি রাখবেন। এখন আমরা দেখেছি অতীতে সেনাপ্রধান তার বাহিনীর মতামতকে গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে 5 আগস্ট তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছিলেন এবং আত্মীয়তাকে উপেক্ষা করেছিলেন। এখন ইউনূস সাহেবকে উপেক্ষা করবেন নাকি এখনো কন্টিনিউ করে যাবেন, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এই যে নাগরিকদের যে চোখ রাগানি, এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে পড়তে পারে সরকার, ইউনূস সরকার। এখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এর কারণে, এমনকি আওয়ামী লীগও ফিরতে পারে মাঠে। এখন দেখার বিষয় সেনাবাহিনী মাঠে থাকে, সে ব্যারাকে ফিরে যায়, কি তাদের সিদ্ধান্ত। এবং শোনা যাচ্ছে যে তারা একটা নতুন সিদ্ধান্তে আসতে পারে। তারা এরকম দীর্ঘদিন, দিনের পর দিন, মাসের পর মাস তারা হয়তো এই মাঠে, পাবলিক মাঠে এসে নাও থাকতে পারে, কারণ তাদের জায়গা হচ্ছে সেনানিবাস, ব্যারাক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করছে না বিএনপি। তারা আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূস বিরোধী প্রচারণা চালাচ্ছে। এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলার তো কিছু নাই, যৌক্তিক কোনো বক্তব্য বিএনপি দিতে পারে না। তো বিএনপি আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে পারে। কি বিএনপি এখন বলছে যে, আই রিপিট, বিএনপি বলছে যে ডক্টর ইউনূস সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর নিয়ে যাচ্ছে, বিএনপি প্রচারণা চালাচ্ছে, সেন্ট পার্টি নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে এই মানবিক করিডোরের নামে আমেরিকার হাতে তুলে দিচ্ছে, যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। ডক্টর ইউনূস সিআই এজেন্ট, পিনাকি ভট্টাচার্য সিআই এজেন্ট। ভালো হচ্ছে দেশে ভালো শুধু ওয়াকারুজ্জামান, তার কারণে নাকি বাংলাদেশকে বিক্রি করতে পারছে না। মানে এত সুন্দর ভালো লোক ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা সেনাপ্রধান বানিয়ে দিল, তাহলে শেখ হাসিনাকে নিয়ে আসেন ভাই, তাহলেই তো হয়। কারণ ওয়াকারুজ্জামান তার এমনি সেনাপ্রধান হয়নি, হাসিনা বানিয়েছে। সে ওয়াকারুজ্জামান নাকি বিএনপির ভাষায়, সে বিএনপির অ্যাক্টিভিস্টরা এখন নেতারাও বলছে যে ওয়াকারুজ্জামানের কারণে বাংলাদেশ আমেরিকার হাতে চলে যাচ্ছে না, নইলে এতদিন দিয়ে দিত। আর এই ওয়াকারুজ্জামান আমেরিকার দালালদের বিরুদ্ধে বলে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে লেগেছে পিনাকি ইলিয়াসেরা। এত ভালো যদি ওয়াকারুজ্জামান হয়, তাহলে এই ভালো লোকটাকে যে বসিয়েছে সে হাসিনাকে ফিরিয়ে আনুন না ভাই। সেটা বলতে হাসিনা থাকলে আমেরিকা নিয়ে যেত না, এটা বলতে ভয় পানি, তাই তো? হাসিনা থাকলে মানবিক করিডোর দেওয়া হতো না, হাসিনা থাকলে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যেতে পারতো না। এই যে উদ্ভট কথাগুলো, যে চট্টগ্রাম বন্দর বিদেশিরা নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, মানবিক করিডোরে নয় বাংলাদেশ যুদ্ধ করে যাচ্ছে, আমেরিকার পারপাস সার্ভ করছে, এই প্রপাগান্ডাগুলো চালাচ্ছে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। এগুলো প্রপাগান্ডা, এগুলো আওয়ামী স্টাইলের প্রপাগান্ডা, এগুলো কোনো ভিত্তি নেই, একটার প্রমাণ দেখাতে পারবেন না। আর মানবিক করিডোর এটা দেওয়া হয়, আর যদি দেওয়া হতো তার পক্ষে হাজারো যুক্তি আছে। মানবিক করিডোর অনেক প্রেসিডেন্স আছে, এটা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নেতা বানিয়ে দিতে পারে, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যা হাফিজউদ্দিন আহমেদের, বিএনপি নেতা হাফিজ, তিনি বলছে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এর মানে কি ডক্টর ইউনূসের হাতে দেশ নিরাপদ নয়? তা ফাও যদি বাংলাদেশ যুদ্ধে জড়ায়, এটা খারাপ বিষয় না? এই সরকার হাতে দেশ নিরাপদ নয়, এটা বলার চেষ্টা করছে। এগুলো প্রপাগান্ডা। মানবিক করিডোর প্রথম কথা দেয়নি, আর দিবে হয়তোবা দিবে না, যেহেতু জনগণ, অধিকাংশ জনগণের বিরুদ্ধে বলছে, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলছে। যদি দেয়ও, মানবিক করিডোর তো যুদ্ধে ক্ষয়ক্ষতি কমানোর জন্য, এত যুদ্ধে জড়িয়ে পড়া কিছু না। আর বাংলাদেশ আর এখানে মানবিক করিডোর দিলে সেখানে যুক্তরাষ্ট্রের এনগেজমেন্ট থাকবে, চীনের এনগেজমেন্ট থাকবে, ইউনিসেফের এনগেজমেন্ট থাকবে, জাতিসংঘের এনগেজমেন্ট থাকবে, রেড ক্রিসেন্টের এনগেজমেন্ট থাকবে। মানবিক করিডোর কি আপনি বুঝেন? এটা কি এমনিতে বললে হয়ে গেল? এটা সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ সব সংস্থার তত্ত্বাবধান থাকে, বাংলাদেশি ভূখণ্ডটা ব্যবহার করবে, এবং ইন্টারন্যাশনাল আইন আছে, হিউম্যানিটেরিয়ান রেসপন্সিবিলিটি আছে এর পেছনে। আপনি এতে যুদ্ধে জড়িয়ে পড়ার কথা বলছেন, মানে কি জাতিসংঘ, আমেরিকা, চীন সবার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সামরিক জান্তা? ফাজলামি নাকি? এটার পিছনে মানবিক চিন্তা। আসলে মানবিক করিডোর যুদ্ধ জড়িয়ে পড়ার সংখ্যা, আবার সেন্ট পার্টি নিয়ে গেছে, এগুলো আসলে কিছু না, এগুলো জানে যে এগুলো কিছু না। এগুলো হচ্ছে ডক্টর ইউনূসের হাতে নিরাপদ না, নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দাও, এই জন্য এইসব কথাবার্তা বলছে। দর্শক, একটি কলাম দেখছি ডেভিড বার্কম্যানের, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, ঝুঁকির দিকগুলো কি, এ নিয়ে একটা দীর্ঘ আর্টিকেল তার। এই আর্টিকেলের বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো অবশ্যই বিবেচনা করা যায়, এবং সেই প্রসঙ্গে দর্শক আমিও কিছু কথা বলতে চাই। এই প্রেক্ষাপটে নিষিদ্ধ করা হলো, এটার যে যৌক্তিকতার পক্ষে অনেক যুক্তি আছে। যে কারণগুলো, এর কারণ হলো গত 15 বছরে আওয়ামী লীগ আসলে গণতন্ত্র বলে কিছু রাখেনি দেশে, নির্বাচন বলে কিছুই রাখেনি, বিরোধী দলের সভা সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার কোনো কিছুই রাখেনি, এবং দুভাবে তারা ফ্যাসিজম কায়েম করেছে। এক হচ্ছে দলকে এবং সরকারকে, পুরো সরকার যতগুলো তার ইনস্টিটিউশন আছে সবগুলো, এবং রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাইকে মিলে একটা সিন্ডিকেট, পলিটিক্যাল সিন্ডিকেট দিয়ে তারা বিরোধী দলকে দমন করেছে, এবং শেষ পর্যন্ত তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে পর্যায়ক্রমে।
5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা উৎখাত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো এবং সেখানে বলা হচ্ছে যে আইনের সংশোধনী এনে সব দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ বলার অর্থ হচ্ছে এই যে প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে দলের সমর্থনে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এমনকি মিছিল, সভা, সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এখন মূল বিষয়টা হলো যে একটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক 20% বা 30% লোক বা 50% তারা এই যে গণহত্যা, এই যে গণতন্ত্রহীনতার যে কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, সেগুলোর সঙ্গে তারা জড়িত। এখন সেটার কারণে কি পুরো দলকে বিচার করা যাবে নাকি যাবে না, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা ধারা যুক্ত করা হচ্ছে দলকে বিচারের জন্য। এখন দলকে যদি বিচার করা হয় তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে যে দলের এই আওয়ামী লীগকে ঘিরে একটা ব্যাপক সংখ্যক একটা জনগোষ্ঠী আছে, এটা বাস্তবতা। যদি 20 বা 30% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে প্রশ্ন হলো যে এই 20 বা 30% জনগণ তারা তো অন্য কোনো দলকে ভোট দেবে না, নির্বাচনের সময় ভোট দেবে না, অন্য কোনো রাজনৈতিক দলে তারা যোগ্য দেবে না। তাহলে তারা সভা সমাবেশ করবে কিভাবে, ভোট দেবে কিভাবে এবং স্বাধীনভাবে তারা মত প্রকাশ করবে কিভাবে? তাহলে এই 20 বা 30% মানুষকে আমি আইনগতভাবে তার অধিকারকে আমি বন্ধ করে দিলাম। এই বন্ধ করার মধ্যে দিয়ে একজনের ফ্যাসিজম কায়েম হয় কিনা, অর্থাৎ যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করে জনগণ জিতলো, আবার পাল্টা পুরো দলকে আমি নিষিদ্ধ করার মধ্য দিয়ে যদি করা হয় সামনে, তাহলে আরেকটা ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে কিনা? এতে গণতান্ত্রিক যে মূল্যবোধ, আন্তর্জাতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে? এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক পশ্চিম অনেক দেশ বা সংস্থা বলতে পারে যে নাগরিকদের গণতান্ত্রিক রাজনৈতিক যে মৌল অধিকার সেটা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। যেমন দেখেন, এখানে বলা হচ্ছে, ডেভিড বার্গম্যান বলছেন যে এটি দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে। আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, এর শেকড় 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথিত। তাদের রয়েছে এক বিশাল জনসমর্থনের ভিত্তি। তাদের অনেকেরই 2024 সালের জুলাই আগস্ট ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। নানা কারণে এই দলটিকে অনেকে সমর্থন করে। কেউ করে দলটির সামাজিক সাংস্কৃতিক অবস্থানের কারণে, কেউ ধর্ম নিরপেক্ষতার পক্ষে অবস্থানের কারণে, কেউ উন্নয়নমূলক কাজ বা শুধু তার ঐতিহাসিক ভূমিকার কারণে। নতুন নিষেধাজ্ঞার ফলে এই লাখ লাখ সমর্থক বস্তুত তাদের রাজনৈতিক অধিকার হারাবে। আওয়ামী লীগের পক্ষে যে কোনো মত প্রকাশ, মৌখিক, লিখিত বা অনলাইনে শেয়ার করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে। দলটির সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েত, এমনকি সামাজিক অনানুষ্ঠানিক বৈঠকও গ্রেপ্তারের ঝুঁকিতে পড়তে পারে। তাদের যে কোনো সবার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক, এতে ভয়ের একটি পরিবেশ তৈরি হবে, যেমন নজরদারি, হয়রানি ও ইচ্ছামতো গ্রেপ্তারের আশঙ্কা থাকবে, আর মত প্রকাশ এবং সমাবেশের অধিকার সংকুচিত হবে। গণমাধ্যমের স্বাধীনতাও এতে বড় ধরনের ধাক্কা খাবে, কারণ পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো আওয়ামী লীগ সম্পর্কিত যে কোনো কিছু প্রকাশে যথেষ্ট সতর্ক থাকবে। এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে। এমন ঝুঁকির আশঙ্কা অমূলক না। আওয়ামী লীগ নিজেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমনের এই ধরনের কৌশল প্রয়োগ করেছিল। বিরোধী দলকে সন্ত্রাসবাদী আখ্যা দিত তারা, কিন্তু সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার পদ্ধতি এবার আইনি কাঠামোর মধ্যেই প্রতিষ্ঠিত হলো। কেউ আওয়ামী লীগের সমর্থক হলে ইতিমধ্যে রাজনৈতিক বা যে কোনো অভিযোগে তার গ্রেপ্তারের ঝুঁকি তৈরি হয়েছে। এখন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলে এই ধরনের গ্রেপ্তার আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত কয়েকদিনে দেখেন যে যাদেরকে আর গণ্য করা হতো না, এই যে মনে করেন মমতাজ বা আরো কেউ এখন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে। ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নানা রকম তৎপরতা অ্যাক্টিভিটিস দেখে তারা কিন্তু এখন গ্রেপ্তার হবে বা হবার একটা বাস্তবতা তৈরি হয়েছে। এই ব্যাপকভাবে যদি গ্রেপ্তার হতে থাকে তাহলে মানবাধিকার পরিস্থিতি আরো ঝুঁকিতে পড়বে। তার উপর একটি প্রধান রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার বিপুল সংখ্যক ভোটারকে কার্যত রাজনৈতিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করবে। অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক অন্য কোনো দলকে সমর্থন করবে এমন সম্ভাবনাও খুব কম, বরং তারা হয়তো স্রেফ ভোট দিতেই আগ্রহ হারাবে। এর ফলে দেশের একটি বড় জনগোষ্ঠী আবারও এমন এক নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের সমর্থিত দল ব্যালটে অনুপস্থিত থাকবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি এসছে তার একটি হলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে অস্বীকার করা। এটা অবশ্যই সত্য, অথচ এমন সংস্কারমুখী হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে লাখ লাখ নাগরিকের জন্য কোনো অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হওয়া। যেমন যদি 10-20% হয় তাহলে লক্ষ লক্ষ ভোটার আছে, তাহলে এমন একটা সংস্কারের মধ্যে দিয়ে এমন একটা নির্বাচন সামনে হবে যেখানে এই মানুষগুলো তার পছন্দের ব্যক্তি বা দলকে তারা ভোট দিতে পারবে না। তাহলে এই লাখ লাখ মানুষ যাদের এখন রাজনীতিতে অংশগ্রহণের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, তারা কোথায় যাবেন? নিষেধাজ্ঞা নিয়ে এক বিশ্লেষক যেমন বলেছিলেন, বাদ দেওয়া থেকে ক্ষোভ জন্মায়, তাই শান্তিপূর্ণ রূপান্তরকে অকার্যকর করে তোলা এবং প্রায় নতুন অস্থিতিশীলতার চক্রকে উস্কে দেয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশের নানান ধরনের ডামাডোল, নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি, একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন
মুখে মুখে নানান ধরনের গুজব, নানান ধরনের প্রশ্ন, ফিসফিসানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নিবে, মানুষের ধারণার বাইরে ছিল। যখন এই ঘটনাটা ঘটলো তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন। তো 3 দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন, এটা সত্য কথা। এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কূ ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে। কারা এই বিষয়টি বলছেন? যারা সেনা প্রধানকে যে কোনো হোক চাকরিচ্যুত করাতে চান। সেনাপ্রধান শেখ হাসিনার নিয়োগকৃত, তাকে দিয়ে বিশ্বাস নেই, তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, তাই এখনই সময় তাকে বরখাস্ত করার। তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কূ ঘটানোর জন্য এই কাজটি করেছেন। তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল, সেভাবে সরকারের প্রস্তুতি ছিল। প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে, যেটা সেনা প্রধানকে চাকরিচ্যুত করার জন্য, এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয়। এই কথা শুনে, এটি পুরনো কথা, তারপরেও আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি। তো এই বিষয়টি যখন সেনাপ্রধান জানতে পারলেন, তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সহ 10th ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান, এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন। তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয়, এবং তারা সেটি সফল হয়েছেন। অর্থাৎ এই দুই ঘটনার যেটিই হোক, কিছু একটা ঘটেছে, এটা নিশ্চিত, এবং কিছু একটা যে ঘটবে, কিছু একটা ঘটতে চলেছে, এটা মানুষ দীর্ঘদিন ধরে আশঙ্কার মধ্যে রয়েছে। এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত, এটা আমরা সবাই জানি। তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে। খুবই স্বাভাবিক একটি বিষয়, এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, আমরা তো প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য। পরবর্তীতে বিএনপির প্রবল আপত্তির মুখে সেই বিষয়টি ঠেকানো গেছে, কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন, নিশ্চয় তা নয়। আর সেনাপ্রধান পড়েছেন উভয় সংকটে, এটিও পুরনো কথা। আওয়ামী লীগের একটি বড় অংশ 80% নেতাকর্মী মনে করেন যে তিনি বিট্রে করেছেন শেখ হাসিনার সঙ্গে, এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন। অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি চক্ষুশূল, ঠিক একইভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময়। সামরিক কূ করে তিনি বর্তমান সরকারে বিদায় দিতে পারেন বা নিজের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারেন। বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ, বিশ্বাসের দোলাচল, সবকিছুর পেছনে পাল্টা যুক্তি থাকতে পারে, কিন্তু বাস্তবতা এটাই, সাধারণ মানুষ এখনো মনে করেন সেনাপ্রধান রাইট ট্র্যাকে আছেন, এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় রয়েছেন, জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন। এটাও সত্য কথা। সেনাপ্রধান যেটা বলছেন রাইট ট্র্যাকে আছেন কিনা, তিনি তো 5 আগস্ট বলেছিলেন যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন। যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবারও করলেন গত 25 ফেব্রুয়ারি পিলখানার ট্র্যাজেডি দিবসে। তিনি তার বক্তব্যে ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের, তখনও তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুমুল সন্দেহ ছিল, এবং সন্দেহ প্রকাট আকার ধারণ করলো যে আওয়ামী লীগকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বোঝাতে চাইছেন। এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে। সেনাপ্রধান আওয়ামী লীগকে চান কি না চান,
সেনাপ্রধান নির্বাচন চান কি না চান, তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল, যার কারণে আমার এই কন্টেন্টটি করা। সেটি হচ্ছে, আপনারা সবাই কাদা ছোড়াছুড়ি করবেন না। এইভাবে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমাকে তখন দোষারোপ করতে পারবেন না। প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন। তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন, এই কথাটি কি আমরা কেউ অস্বীকার করতে পারবো? যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে, একসময় এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে, জামাত আবার কখনো এনসিপির বিপক্ষে, বিএনপি আবার জামাতের বিরুদ্ধে, এই যে কাদা ছোড়াছুড়ি, এর মধ্যে আমরা ধরে নিলাম সব কটি পার্টি দেশপ্রেমিক, কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে। তো আমরা সেনাপ্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দেব? আমি সেনাপ্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্যগুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করব? এগুলো তো দৃশ্যমান। এবং সর্বশেষ করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে, মানুষের মনে নানান ধরনের শঙ্কা, এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনাপ্রধানের নেতৃত্বে অবিচল রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, তারা করিডোর দিতে চাইছেন। এগুলো আমরা শুনতে পাচ্ছি, যদিও শুনতে পেয়েছি যে বিভক্তির সৃষ্টি হয়েছে। কেউ কেউ চাইছেন যে না, সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তা ভাবনা বা প্রাথমিক সিদ্ধান্তের পর্যায়ে গেছে, সেটির সঙ্গে একমত। কিন্তু পরবর্তীতে আবার শোনা যে না, সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচল যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে। এবং সর্বশেষ যেটি জানা গেল, আমি নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যেহেতু করিডোরটি চাইছে, যুক্তরাষ্ট্র তার যে সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের ফিসফেশনি মুখে মুখে। কি হতে চলেছে, আসলে কি হতে চলেছে আমরা এখনো নিশ্চিত নই। নানান জায়গা থেকে, নানান কর্নার থেকে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, নানান ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি আসলে শক্ত কোনো রেফারেন্স ছাড়া এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে চাই না। সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।